শুরু করছি খবরের আয়নায়। আকাশবাণীর সংবাদ বিভাগের এই সাপ্তাহিক অনুষ্ঠান আপনাদের সামনে উপস্থাপন করবে এমন অনেক কিছু যেগুলি দৈনন্দিন খবরের ভিড়ের মধ্যেও বিশেষ উল্লেখের দাবি রাখে। ব্যতিক্রমী অনেক ঘটনা সময়াভাবে উপযুক্ত মাত্রায় পরিবেশন করা সম্ভব হয় না। আবার বেশ কিছু ঘটনাও নানান কারণে সবার চোখ এড়িয়ে যায়। এমন নানান রঙের মালায় গাঁথা এক অনুপম উপহারই হল খবরের আয়নায়। আজকের আয়নায় রয়েছে পূর্ব ভারতে বাংলা ভাষার চলচ্চিত্র ও তার সম্ভাবনা, শৈলজানন্দ মুখোপাধ্যায়ের স্মৃতি সম্মাননা প্রদান এবং পদ্মশ্রী সম্মানে ভূষিত ঢাক শিল্পী গোকুলচন্দ্র দাশের স্বপ্নকথা। গত মাসের ২২ তারিখে কলকাতায় বণিক সভা কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির উদ্যোগে অনুষ্ঠিত হল পূর্ব ভারতের চলচ্চিত্র শিল্পের সম্ভাবনা নিয়ে এক আলোচনা সভা। এতে অংশ নেন পরিচালক, অভিনেতা, সমালোচক ও বাণিজ্য জগতের বিশিষ্টজনেরা। উদ্বোধনের পর রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, শিল্প, সাহিত্য ও সংস্কৃতি সারা পৃথিবীতে আমাদের পরিচয় বহন করে। পূর্ব ভারতের আঞ্চলিক ভাষা, বিশেষ করে বাংলা ছবিতে দেশের এবং বিশ্বের প্রযোজকদের পূর্ব ভারতের আঞ্চলিক ভাষা, বিশেষ করে বাংলা ছবিতে দেশের এবং বিশ্বের প্রযোজকদের বিনিয়োগ বাড়ানোর ওপরে মত প্রকাশ করেন চলচ্চিত্র জগতের বিশিষ্টরা। পূর্ব ভারতের আঞ্চলিক ভাষা, বিশেষ করে বাংলা ছবিতে দেশের এবং বিশ্বের প্রযোজকদের বিনিয়োগ বাড়ানোর বিষয়ে মত প্রকাশ করেন চলচ্চিত্র জগতের বিশিষ্টরা। আলোচনা শেষে তাঁদের সঙ্গে কথা বলেন আমাদের প্রতিনিধি। পরিচালক গৌতম ঘোষ বলেন, সারা পৃথিবীতে বাঙালির সংখ্যার কথা মাথায় রেখে ছবি তৈরি করতে পারলে বাণিজ্যিক সফলতা আসতে বাধ্য এবং সেক্ষেত্রে সরকারি সীমাবদ্ধতাকে মাথায় রেখে শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসা দরকার। আসলে বাংলা সিনেমার ব্যবসার দিকটা খুবই খারাপ অনেক দিন ধরেই, কিন্তু আস্তে আস্তে আরো খারাপ হচ্ছে। বাঙালি জনসংখ্যা সারা পৃথিবীতে প্রায় ২৬-২৭ কোটি, কিন্তু আমাদের সিনেমার ব্যবসা খুব কম। মানে ওয়েস্ট বেঙ্গলে ১৫০ কোটি টাকা ছিল ২০১৫-তে, সেটা নাপতে নাপতে এখন ৬৬ কোটিতে এসছে। বাংলাদেশ হয়তো আরো ৪০ কোটি। মানে ১০০-১১০ কোটি টাকার বিজনেস কোনো ব্যাপার না এত জনসংখ্যার জন্য। আমি একটা তুলনামূলক আলোচনা করার চেষ্টা করেছিলাম তেলেগু ইন্ডাস্ট্রির সঙ্গে। তেলেগু জনসংখ্যা সারা পৃথিবীতে মাত্র ৮.৪ কোটি, 84 মিলিয়ন আর কি, কিন্তু ওদের ব্যবসা হচ্ছে ১,০০০ কোটি টাকার ওপরে। ফলে আমরা একটু শিখতে পারি কি করে ওরা ওদের মার্কেটটা এখানে শুধু নয়, ডায়াসপোরা যারা বাইরে থাকে তাদের মধ্যে যে ব্যবসাটা সরাতে পেরেছে, আমরা সেটা পারিনি। এটা কিন্তু আমাদের দুর্ভাগ্য, বা দুর্ভাগ্য শুধু নয়, এটা আমাদের নিজেদের দোষ। আমরা আমাদের সিনেমাগুলোকে, আমাদের ক্রিয়েটিভ ইকোনমিকে মানে বড় করে বিশ্বের দরবারে পৌঁছাতে পারিনি ব্যবসায়িক দিক থেকে। সত্যজিৎ রায় থেকে আরম্ভ করে আমাদের সময় পর্যন্ত প্রচুর জায়গায় পুরস্কৃত হয়েছে, সম্মানিত হয়েছে, কিন্তু আমাদের ব্যবসাটা দাঁড়ায়নি। ব্যবসাতে যদি না দাঁড়ায় তাহলে কিন্তু অনেক ইয়াং ট্যালেন্টস, তাদের সমস্ত আশা আকাঙ্ক্ষা পূরণ হবে না, তারা বাংলা থেকে চলে যাবে। ফলে এটা সব দিক থেকে ভাবতে হবে। আর সরকার তো এগুলো করে দিতে পারে না, এটা ইন্ডাস্ট্রি করতে হবে। ইন্ডাস্ট্রিকে একটু সজাগ হতে হবে। এটা নিয়ে যারা কাজ করবেন ইন্ডাস্ট্রি লোকরা যেন একটা সার্ভে করে, একটা গবেষণা করে কেন আমাদের বাজারে এই অবস্থা। আশা করি এগুলো নিয়ে একটু পরবর্তীকালে যদি সজাগ হয় তাহলে আমাদের ইন্ডাস্ট্রিতে ঘুরে দাঁড়াতে পারে। চলচ্চিত্র সমালোচক রত্নোত্তমা সেনগুপ্ত বলেন, পূর্ব ভারতের সঙ্গে বাংলা ছবির যোগাযোগ দীর্ঘদিনের। সেই ঐতিহ্যকে বাণিজ্যিকভাবে ব্যবহারের দিকটা আমাদের নতুন করে ভাবতে হবে। আসামের সঙ্গে কলকাতার বরাবরই খুবই যোগাযোগ থেকেছে। আমরা নিউ থিয়েটার্সের সময় প্রবন্ধেশ বড়ুয়া তিনি ছিলেন, এখান থেকে জ্যোতিপ্রসাদ আগরওয়ালা কলকাতা থেকে আসামের সিনেমা পত্তনি ওনার হাতে, উনি ফাদার অফ আসামিজ সিনেমা বলা হয়। উনি জয়মতী করেছিলেন ৯০ বছর আগে। তো কলকাতার সঙ্গে নর্থ ইস্টের সব থেকে যোগাযোগটা ইজি। কলকাতা বরাবর একটা বড় সেন্টার থেকেছে। কলকাতায় ফিল্ম কালচার, ফিল্ম সোসাইটি, ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল নিরন্তর বরাবর হয়ে আসছে এবং সেটা একটা বড় প্ল্যাটফর্ম নর্থ ইস্টের সব ফিল্ম মেকারদের জন্য। তো এই যোগাযোগগুলো আছে, কিন্তু এটাকে আরো সুদৃঢ় করার জন্য কি করা যায়? আসামের চিফ মিনিস্টার উনি অ্যানাউন্স করেছেন কো প্রোডাকশন হবে। এইরকম নানান প্রকল্প চলছে যেটাতে সিনেমাকে একটা বুস্ট দেওয়া যায়।
অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, বাংলা ভাষায় এখন নানান ধরনের ছবি তৈরি হচ্ছে। অর্থলগ্নিকারী সংস্থাগুলিকে বাংলা ছবির জন্য সদর্থক ভূমিকা নেওয়া দরকার। আমরা যেরকম ক্রিয়েটিভলি খুবই উর্বর ভাবি, সেরকম ভাবে অনেক কিছু যথাযথ করতে পারি না, হয়তো ফাইন্যান্স গুলো আমরা সেভাবে সব রকম ছবির জন্য সেভাবে পেরে উঠি না। আমাদের তো ইন্ডিপেন্ডেন্ট প্রডিউসার আর কর্পোরেটদের উপরে ডিপেন্ড করতে হয়। তো সেই জন্য সেখান থেকে আমাদের একটা আর্জি ছিল যে যদি ইনভেস্টররা মানে খুব ইন্টারেস্টিংলি ভাবে যদি প্রফেশনটাকে দেখে এবং এটার ডায়নামিক্স নিয়ে কাজ করে বা এটা সম্ভাব্য রেভিনিউ নিয়ে আমরা যদি একটা অ্যানালিসিস করে তারপরে যদি কিছু ভালো কাজ করার চেষ্টা করি, তাহলে সেটা আমাদের জন্য খুব মানে উপকারের জায়গাটাই হয়। কারণ আমাদের প্ল্যাটফর্ম থেকে, ইস্টার্ন প্ল্যাটফর্ম থেকে বহু ছবি বিদেশে যাচ্ছে, বিদেশের বড় বড় জায়গায় যাচ্ছে এবং অনেক বড় ফেস্টিভ্যালে তারা রিপ্রেজেন্ট করছে এই ল্যাঙ্গুয়েজের ছবি। তো ল্যাঙ্গুয়েজ এখন তো কোনো বার না, কারণ সব রকম ল্যাঙ্গুয়েজের ছবি মানুষ দেখছে এখন। তো আমাদের ল্যাঙ্গুয়েজকেও যদি আমরা আরেকটুখানি, এই শিল্পকে যদি আমরা আরেকটু সমৃদ্ধ করতে পারি একটু ব্যাকআপ দিয়ে, তো সেই ব্যাকআপটা যদি এরকম এখানে সামিটে যারা এসেছিলেন তারা যদি আরেকটু মন দিয়ে ভাবেন এবং আমাদের অডিয়েন্স স্ট্রাকচারটা, আমাদের হলের স্ট্রাকচার গুলো যদি আমরা আরেকটু ঠিক করতে পারি, তাহলে আমার মনে হয় যে এটার একটা খুব গুরুতর ইম্প্যাক্ট হবে। শৈলজানন্দ স্মৃতি পুরস্কার পেলেন সাংবাদিক গৌতম ভট্টাচার্য এবং কথা সাহিত্যিক উল্লাস মল্লিক। গত শনিবার শৈলজানন্দ স্মৃতি রক্ষা সমিতির পক্ষ থেকে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমিতে এক অনুষ্ঠানে প্রাপকদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। পুরস্কার গ্রহণ করে সাংবাদিক গৌতম ভট্টাচার্য আমাদের প্রতিনিধিকে বলেন, সাহিত্যের সঙ্গে সাংবাদিকতার যোগ ক্রমশ শিথিল হয়ে উঠছে। তিনি জানান, বর্তমান দ্রুতগতির সময়ে একই সঙ্গে ভিন্ন ধারার কাজের সঙ্গে যুক্ত থাকতে হয় সাংবাদিকদের। পাঠক মনে স্থায়ী আসন পাওয়ার ক্ষেত্রে সেটা তাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ। ইনস্ট্যান্ট জিনিসের উপর কোনো সাহিত্য হয় না, সাহিত্য সবসময় একটা চিরকালীন জিনিস। তাই যে সাংবাদিক এখনকার সাংবাদিকতা করেন, তিনি এটা যদি একটা রোল হয় যে ইনস্ট্যান্ট সাংবাদিকতা করাটা, পরবর্তীতেই তাকে খোলস ছেড়ে তাকে অন্য হলে গিয়ে সাহিত্যের খোলসটা পড়তে হয়। আমি এখনকার একজন কৃতি অভিনেতার নাম জানি, যিনি হয়তো একাডেমিতে করলেন শিশির ভাদুরী, ফিরে এসে রবীন্দ্র সদনে বেরিয়ে এসে তিনি করলেন হয়তো মির্জাফর। এরকম পরিবর্তন হয়, সেই পরিবর্তন অনুযায়ী নিজেকে পরিবর্তন করতে হয়, নিজের ছাঁচটাকে। সেটা এখনকার সাংবাদিকদের এটা একটা বিশাল কাজ। কিন্তু এরকম একজন মানুষের একটা বর্ণাঢ্য রাজপথ তার জীবন, সেই রাজপথের তিনি চলে যাওয়ার পর রাজপথের কোনায় থাকা ছোট ছোট যে মাইল ফলকগুলো, তার একটা ছোট মাইল ফলকের আমি হতে পারলাম, ইতিহাসে কোথাও আমারও নাম জড়িয়ে গেল, এটাই যথেষ্ট গর্বিত লাগছে। শৈলজানন্দ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে পুরস্কার গ্রহণ করে কথাকার উল্লাস মল্লিক বলেন, সাহিত্যে কোন সৃষ্টিশীল কাজ ভালো বা মন্দ সেই বিচার করেন আগামী দিনের পাঠক সমাজ। সমাজ মাধ্যম ব্যবহারের ফলে তাৎক্ষণিক প্রকাশের তাগিদ বেড়ে গেছে এবং তার ফলে রচনার মান নিয়ে প্রশ্ন তৈরি হচ্ছে। এখন বেশি বদলের যারা চেষ্টা করছে সেরকমও কিছু লেখা চোখে পড়ে, কিন্তু আমার মনে হয় বেশিরভাগই সেগুলো খুব একটা দাঁড়ায় না। মানে খুব স্বাভাবিকভাবে যে পরিবর্তনটা আসে সেটাকেই মেনে নেওয়া ভালো। বা একেবারে আমি এক্সপেরিমেন্ট করছি এইভাবে যে লেখাগুলো হয়, আমার মনে হয় সেই লেখাগুলো আমি এক্সপেরিমেন্ট করছি, এটা লেখক বলবে কেন? তারাশঙ্করবাবু কোনোদিন বলেছেন বা শৈলজানন্দবাবু কোনোদিন বলেছেন আমি একটা এক্সপেরিমেন্টাল গল্প লিখছি? তারা তাদের লেখাটা লিখেছি, পাঠক বলবে তিনি এক্সপেরিমেন্ট করেছেন কি করবেন। ফলে এতটা বদল খুব স্বাস্থ্যকর নয় বলেই আমার মনে হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন রাজ্যপাল শ্যামল সেন, মেয়র পরিষদ দেবাশিস কুমার প্রমুখ। অনুষ্ঠানে শৈলজানন্দ স্মারক বক্তৃতায় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শান্তি সোরেন বলেন, বাংলা সাহিত্যের মানচিত্রকে তিনি অনেকখানি বদলে দিয়েছিলেন। নারী নির্যাতন এবং নারী কেন্দ্রিক আলোচনা একটা বিশিষ্ট জায়গা নিয়ে আছে সাহিত্যে এবং সমাজে। শৈলজানন্দের নারীমেদ গল্পে আমরা এই ধরনের ভাবনা চিন্তা পেয়েছি এবং সেটা কতখানি নিষ্ঠুরতার জায়গায় গিয়ে পৌঁছতে পারে সেই সম্পর্কেও জেনেছি। কিন্তু যদি আঘাতটা বাইরে থেকে না আসে, যদি এমনটা হয় যে ভাষায় ভঙ্গিতে বাচিক ভাবে কোনো মানুষকে হেনস্থা করা হচ্ছে যার ক্ষতচিহ্ন বাইরে থেকে দেখা যাচ্ছে না, অথচ সেটার অনুরণন গিয়ে পৌঁছচ্ছে অনেক অনেক গভীরে এবং একটি মানুষের ভাবনা চিন্তা, তাকে নিজেকে কেন্দ্র করে তার যে নিজস্ব দৃষ্টিভঙ্গি সেটা সম্পূর্ণ বদলে যায়, সেটা কতখানি গভীরে মানুষকে আহত করতে পারে। তার গতি ঘরন্তি না পায় ঘর গল্পটি তার একটা নিদর্শন হয়ে থেকে যাচ্ছে।
4 বছর বয়স থেকে বাবাকে দেখেই ঢাক বাজানো শুরু। বাবার সঙ্গেই প্রতিযোগিতা, অনুষ্ঠানে ঢাক বাজানোর হাতেখড়ি। তারপর একে একে বহু পথ পেরিয়ে তিনি এখন ঢাকি সম্রাট। পদ্মশ্রী সম্মানে ভূষিত উত্তর 24 পরগনার মচলন্দপুরের বাসিন্দা ঢাক শিল্পী গোকুল চন্দ্র দাস বাংলার ঐতিহ্যবাহী ঢাক শিল্পকে এক অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন। মহিলাদের জন্য করেছেন নিখরচায় ঢাক প্রশিক্ষণের ব্যবস্থা, করে দিয়েছেন অনুষ্ঠান করার সুযোগও। কিছুদিনের মধ্যেই পদ্মশ্রী পুরস্কার হাতে পাবেন গোকুল দাস। তার সঙ্গে কথা বলেছিলেন আমাদের প্রতিনিধি পল্লব ঘোষ। ছোটবেলা থেকে ঢাক বাজাচ্ছেন, আপনি এত জনপ্রিয় হয়েছে এলাকায়, রাজ্যে, দেশে। এখন পদ্মশ্রী পাওয়ার পর আপনার নাম সারা দেশে ছড়িয়ে পড়েছে। কতটা কঠিন ছিল বা কেমন ছিল এই সফরটা আপনার 4 বছর বয়স থেকে ঢাক বাজানো থেকে আজকে মানে পদ্মশ্রী পুরস্কারে নাম ঘোষণা হওয়া পর্যন্ত? এই জার্নিটা আমার খুব কষ্টের জার্নি, কারণ আমি ছোটবেলা থেকে 4 বছর বয়স থেকে বাবার সঙ্গে বাবার সঙ্গে বিভিন্ন জায়গায় যাওয়া, দেশের বিভিন্ন প্রান্তে প্রান্তে ঢাক বাজনা বাবার সঙ্গে গেছি এবং বিভিন্ন কম্পিটিশন, বিশেষ করে যে সমস্ত কম্পিটিশন হয়েছে সমস্ত কম্পিটিশনে বাবার সঙ্গে গিয়ে আমি বাবার সঙ্গে, বাবাও বাজিয়েছেন, আমি বাজিয়েছি, কিন্তু বাবা কখনো সেকেন্ড হয়নি, বাবা সবসময় ফার্স্ট হয়েছে। ওনার একটা হাতের জাদু ছিল। তো যাই হোক, তো এই পর্যন্ত আমি যখন 2004 সালের আগে আমি মন থেকে ঢাক বাজনাটা ছেড়েই দিয়েছিলাম মনের কষ্টে। তার কারণ হচ্ছে একজন ঢাকি যেন শিল্পী না, মানে আমি আমি গানও করতে পারি, আমি গানই করতাম তখন। তো ছোটবেলাতে ঢাক বাজাই ঠিকই, কিন্তু মাঝখানে আমি ঢাক বাজাটা ছেড়ে দিয়েছিলাম। সেটার কারণ হচ্ছে আমি ঢাক বাজাতে গেলে যে সম্মান পাই আর আমি গান করতে গেলে যে সম্মানটা পাই, তো সেখানে অনেক ফার ডিফারেন্স। তো গান করতে গেলে যেমন আসুন দাদা, বসুন, এটা মানে একটা আপ্যায়নটাই আলাদা, কিন্তু আমি ঢাক বাজাতে গেলে সেই আপ্যায়নটা পেতাম না। এবং ঢাকিরা বিশেষ করে পুজো সারাদিন খাটাখাটনি করে রাত 12টার পরে হয়তো তারা শুয়ে আছে, তো কখনো ক্লাবের ছেলেরা এসে বলতো, ওই দাদা একটু ঢাক বাজান তো, না বাজালেই তাদের ক্যাচাল শুরু হয়ে যাবে। তো এই শিল্পীর সম্মান ঠিক নয়, এর জন্য আমার মনে হয়েছিল যে ঢাক বাজাবো না, আমি যখন গান করতে পারি আমি গানই করবো। তো যাই হোক, তারপরে সেটা 2004 সালে এসে একটা সারা কলকাতা মিলে একটা ঢাকি কম্পিটিশন হয় এবং সেই ঢাকি কম্পিটিশন ঢাকি সম্রাট উপাধি পাই এবং সেখানে আমি উইনার ঢাকি। এবং ওখানেই আমার সঙ্গে দেখা হয় পণ্ডিত তন্ময় ঘোষ, আমার গুরু, তার সঙ্গে আমার দেখা হয়। আমি ওখান থেকে গুরুজি বললেন যে তুমি পুজো শেষ করে আমার সঙ্গে দেখা করো। তো আমি ভাবলাম কিছু একটা বিষয় আছে এখানে। আমি তখন চিনি না কে তন্ময় ঘোষ, কে বিক্রম ঘোষ, কে অজয় চক্রবর্তী, কে কি, আমি তখন চিনতাম না, কাউকেই চিনি না, আমি তখন দেখা হয়নি, সাক্ষাৎ কোনোদিন। তো যাই হোক, তো তারপরে আমি পুজো শেষ করে ওনার সঙ্গে দেখা করলাম এবং পণ্ডিতজির যে তালতন্ত্র, ওয়ার্ল্ড ক্লাসিক্যাল মিউজিক যে ব্যান্ড আছে তালতন্ত্র, তো তালতন্ত্র সেই উনি আমাকে মেম্বার আর্টিস্ট করে নিলেন এবং সেই থেকে আজও পর্যন্ত আমি কিন্তু তালতন্ত্রের একজন মেম্বার আর্টিস্ট। এবং তালতন্ত্রের শো যেখানেই হোক, ভারতে হোক বা ভারতের বাইরে হোক, সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টকে আমি যথেষ্ট ধন্যবাদ জানাই, কারণ তারা এই ঢাক নিয়ে এর আগে কেউ এতভাবে ভাবেননি যে ঢাকিরাও যে শিল্পী, এই শিল্পীর সম্মান দেওয়া, এটা আমার কাছে বড় একটা গর্বের বিষয়। গোকুলবাবু মনে করেন তাঁকে সম্মান দিয়ে ভারত সরকার সমগ্র ঢাক শিল্পকে সম্মানিত করেছে, যা বাংলার আগামী প্রজন্মকে উৎসাহিত করবে প্রাচীনতম বাদ্যযন্ত্র ঢাক বাজানোকে পেশা হিসেবে গ্রহণ করতে। আজকের আয়নায় শেষ করার আগে একটা অনুরোধ, আপনাদের কেমন লাগলো এই অনুষ্ঠান ইমেইলে জানান অথবা আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া পেজে সেরা চিঠির উল্লেখ থাকবে প্রেরকের নাম সহ। আজ এই পর্যন্তই। আবার আগামী সপ্তাহে ঠিক এই সময় আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত খবরের আয়নায় নিয়ে আসব আপনাদের সামনে। ভাষ্য পাঠে ধৃতি সেন শর্মা, সংকলন ও প্রস্তুতি অভিজিৎ চক্রবর্তী।